ঈদ উদযাপন শেষে রাজধানী ফিরেছেন কর্মজীবীরা, নেই যানবাহন ও যাত্রীর চাপ, স্বস্তির যাত্রায় সন্তোষ। পঞ্চম দিনেও কক্সবাজার কুয়াকাটায় সমুদ্র সৈকতে পর্যটকের ভিড়, মুখর বান্দরবান ও নেত্রকোনার পর্যটন কেন্দ্র। খুবই ভালো লাগছে, তবে লোকের সমাগম অনেকটাই বেশি। বান্দরবনে ফার্স্ট টাইম এসেছি, কিন্তু আমার খুব ভালো লাগছে, বাট একটু ওয়েদারটা একটু ঠান্ডা হলে আরো বেশি ভালো লাগতো। এবং মাংস চুরির অপবাদ দিয়ে কুষ্টিয়ার নারীকে মধ্যযুগীয় কাদায় নির্যাতন, বাড়িতে ভাঙচুর উৎপাত। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি রাবিয়া ইসলাম স্নেহা। এবার বিস্তারিত। পরিবারের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। বুধবার ঢাকা, চট্টগ্রাম ও সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে ছিল না যাত্রী ও যানবাহনের কোনো চাপ। বগুড়ার বাস টার্মিনালে বেড়েছে যাত্রীদের চাপ। এদের মধ্যে অধিকাংশই বেসরকারি চাকুরিজীবী ও গার্মেন্টস কর্মী। মহাসড়কের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। এদিকে সকাল থেকে রাজধানীর রেল স্টেশন ও বাস টার্মিনালগুলোতে দেখা যায় ফিরতি যাত্রীর ভিড়। তারা বলছেন, এই যাত্রার তুলনায় ফিরতি যাত্রা বেশি স্বস্তির। এখন যাওয়ার পথে কোনো ভোগান্তি নেই, ভাড়া 550 টাকা স্বাভাবিকভাবেই চলতেছে। আমাদের ছুটি প্রায় শেষ, যার মতো শেষে চলে যাচ্ছি, পরে যাতে জামে না পড়ি সেই জন্য আগেই চলে যাচ্ছি। চাপটা কম, যেহেতু ছুটি লং, এই জন্য চাপটা কম। ঈদ শেষে কর্মস্থলে ফেরার খবর জানতে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ কুমার ঘোষ। শুভ, আপনি আমাদের জানাবেন আঞ্চলিক সড়কপথে আজ কি ধরনের চাপ দেখা যাচ্ছে, যাত্রীদের ভোগান্তি বা যানজটের কোনো চিত্র দেখা যাচ্ছে কিনা, বিস্তারিত জানাবেন। স্নেহা, সিরাজগঞ্জের মহাসড়কে এখন পর্যন্ত কোনো ভোগান্তির কোনো তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি এখনো কিন্তু মহাসড়কে তেমন কোনো চাপও পড়েনি, নেই কোনো যানজট বা ধীরগতির মতো কোনো ঘটনাও। তবে কিছুটা মানুষ কিন্তু এখন কর্মস্থলে ফিরতে শুরু করেছেন, যার ফলে কালকে থেকে আজকে সকাল যে আমরা যানবাহনটা দেখেছি, যে গতকালকে যে যানবাহনের সংখ্যাটা একটু বেশি, এর পরবর্তীতে কিন্তু আজকে দুপুর থেকে যানবাহনের সংখ্যাটা আরেকটু বেড়েছে। তবে সংশ্লিষ্টরা ধারণা করছেন যে এই যানবাহনের সংখ্যাটা আগামীকাল থেকে আরো বাড়বে, তখন মহাসড়কে কিছুটা চাপ পড়া শুরু করবে। তবে যেহেতু অন্যান্য সময়ে 18 থেকে 20,000 যানবাহন এই মহাসড়কে চলাচল করে এবং গতকালকে রাত 12টা পর্যন্ত কিন্তু চলাচল করেছে প্রায় 24,000 যানবাহন, ফলে বোঝা যাচ্ছে যে কিছুটা যানবাহন বাড়ছে। এর বাইরে কিন্তু সেই পুরনো একটা অভিযোগ রয়ে গিয়েছে যে যাত্রীদের কাছ থেকে একটু অতিরিক্ত ভাড়া আদায়ের যে অভিযোগ, এই অভিযোগটা কিন্তু ইতোমধ্যেই শুরু হয়ে গিয়েছেন। যারা কর্মস্থলে ফিরছেন তারা কিন্তু বলছেন যে অতিরিক্ত ভাড়া চাওয়া হচ্ছে এই লোকাল বাস স্ট্যান্ডগুলো থেকে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রশাসন বলছেন যে তারা অন্যান্য বছর মানে গত ঈদে যেমন তাদের তদারকি ছিলেন, সেই তদারকিটা এবারও রয়েছে এবং আগামীকাল থেকে কিন্তু এই তদারকিটা আরো বাড়বে বলে জানানো হয়েছে, যে যার ফলে কিন্তু তারা এই যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলো নিয়ে কাজ করবেন। এবং অন্যান্য সময়ের মতোই কিন্তু পুলিশের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর যে অন্যান্য বাহিনীগুলো রয়েছেন, সেনাবাহিনী সহ, তারাও কিন্তু মহাসড়কে কাজ করে যাচ্ছেন ঈদ পরবর্তী যাত্রাটা নির্বিঘ্ন করতে। সবকিছু মিলিয়ে সিরাজগঞ্জের মহাসড়কে এই ঈদ পরবর্তী যাত্রাটাও সুন্দর হবে, সুশৃঙ্খল হবে, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট যারা আছেন। তারা সবাই বলছেন কোনো প্রকার ভোগান্তি ছাড়াই এবারও কর্মস্থলে ফিরবে মানুষ। স্নেহা। শুভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঈদ শেষে কর্মস্থলে ফেরার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। ঈদুল আজহার টানা ছুটিতে কক্সবাজার, বান্দরবান ও পটুয়াখালীতে বেড়েছে পর্যটকের ভিড়। হোটেল মোটেলের প্রায় 100% কক্ষ বুকিং রয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে টুরিস্ট পুলিশ। সহকর্মীদের তথ্য ছবিতে আব্দুল্লাহ আল মারুফের রিপোর্ট। ঈদের পঞ্চম দিনেও মুখর সমুদ্র সৈকত কক্সবাজার। কবিতা চত্বর থেকে কলাতলি পয়েন্ট পর্যন্ত 3 কিলোমিটার এলাকা জুড়ে পর্যটকের উপস্থিতি চোখে পড়ার মতো। দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসা পর্যটকরা সমুদ্রের উত্তাল ঢেউয়ের সাথে তাল মিলিয়ে মেতেছেন অপার আনন্দে। ভালো লাগতেছে, বাট অনেক ভিড়, এটাই ভালো, প্রায় আসা হয়, আমরা প্রত্যেক বছরে আসা হয়। একটু আসলাম, একটু ঘুরলাম, মানে ঘোরা জায়গাটা খুবই আমার ভালো লাগছে, আর জায়গাটা খুবই সুন্দর। পৃথিবীর সবচেয়ে বৃহৎ সমুদ্র সৈকত, এই জন্য আর প্রতিবার আসতে ভালো লাগে, সেই জন্য পরিবারের সবাই মিলে আসছি ঈদের ছুটিতে। পর্যটকদের নিরাপত্তা ও হয়রানি রোধে সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে টুরিস্ট পুলিশ। আজকে সকাল থেকেই এখন পর্যন্ত প্রায় 1.5 থেকে 2 লাখ লোকের সমাগম হবে। তো সেক্ষেত্রে আমরা বিচের নিচে উপরে সর্বাধিক নিরাপত্তায় আমরা নিয়োজিত আছি।
কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত। সৈকতের শুধু 0 পয়েন্ট নয়, গঙ্গামতি, ঝাউবাগান, শুটকিপল্লী ও লেম্বুর বন সহ সব পর্যটন স্পটেই বেড়েছে পর্যটক উপস্থিতি। সবুজ পাহাড়, ঝর্ণা ও প্রকৃতি ঘেরা সৌন্দর্যের রানী পার্বত্য জেলা বান্দরবানও পর্যটকের পদচারণায় মুখর। পাহাড়ি স্পটগুলোতে ছুটে গেছে শত শত পর্যটকবাহী পরিবহন। পাহাড় আর মেঘের মিতালি দেখে মুগ্ধ হচ্ছেন ভ্রমণ পিপাসুরা। বান্দরবনে ফার্স্ট টাইম এসেছি, কিন্তু আমার খুব ভালো লাগছে, বাট একটু ওয়েদারটা একটু ঠান্ডা হলে আরো বেশি ভালো লাগতো। অনেক দিনের প্ল্যান ছিল যে বান্দরবান আসবো, তো ফাইনালি আশা করি খুব ভালো লাগছে। নেত্রকোনার দুর্গাপুরে সাদামাটির পাহাড়েও দেখা যায় পর্যটকের ভিড়। সোমেশ্বরী নদীর শীতল জলে স্নান সহ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে মেতেছেন তারা। তবে হোটেল মোটেল সহ থাকার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় হতাশা পর্যটকদের মাঝে। দুর্গাপুর সাদামাটি পাহাড়ে এখানে অনেক সুন্দর জায়গা এবং পরিবেশটা অনেক ভালো। সাদামাটি, নীল পানি এবং বিভিন্ন কালারের মাটি, যা মানুষকে আসলে মুগ্ধ করে। আব্দুল্লাহ আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঈদের পঞ্চম দিনেও মানুষের পদচারণায় মুখর বিনোদন কেন্দ্র ও পর্যটন এলাকাগুলো। সেখানকার চিত্র জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জানাতুল মোহনা ও আব্দুর রহমান। শুরুতে যাচ্ছি ঢাকা কেরানীগঞ্জের ম্যাজিক আইল্যান্ডে। সেখানে রয়েছেন মোহনা। আপনি আমাদের জানাবেন বিনোদন কেন্দ্রটিতে দর্শনার্থীর ভিড় কেমন দেখতে পাচ্ছেন, তাদের জন্য কি কি আয়োজন রয়েছে? এই মুহূর্তে আমি অবস্থান করছি কেরানীগঞ্জস্থ আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ডে, এবং ম্যাজিক আইল্যান্ডের আনোয়ার সিটি আমরা ওয়াটার পার্কে আছি, এবং আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে বিশাল পুল, যেখানে ডিজে হচ্ছে, গান হচ্ছে, সেই সাথে সাথে মানুষ নাচছে, এবং এই ম্যাজিক পার্কে বা ওয়াটার পার্কে এসে তারা আনন্দ করছেন পরিবার নিয়ে। এই পার্কে প্রবেশ মূল্য টিকিট 100 টাকা বড়দের জন্য এবং ছোটদের জন্য 50 টাকা করে, আর ওয়াটার পার্কের টিকিটের মূল্য 600 টাকা, আর শিশুদের জন্য টিকিট মূল্য অর্ধেক অর্থাৎ 300 টাকা করে, এবং যারা 3 ফিটের নিচে তাদের জন্য কোনো টিকিট লাগবে না। এই মুহূর্তে আমরা দেখছি কিছু দর্শনার্থীর কথা বলতে চাই যে কেমন এনজয় করছেন, কেমন পরিবেশ দেখছেন? অনেক ভালো লাগতেছে, আমাদের অনেক এনজয় করছি। পরিবেশ কেমন পার্ক? অনেক সুন্দর, অনেক ওয়াও। শুনছিলেন যে বলছে যে কেমন পরিবেশ সম্পর্কে। আমরা আরো দেখছি যারা পরিবার পরিজন নিয়ে শিশুদের সাথে আসছে। আমরা একটা শিশুর সাথে কথা বলতে চাই। কেমন লাগছে তোমার? ভালো। কি করছিলে? গোসল করেছো? হ্যাঁ। সুইমিং পুলে কেমন লাগছে? ভালো। আর কি দেখেছো? শুনছিলেন যে একটা শিশু হচ্ছে যে কেমন লাগছে? মজা। কেমন পরিবেশ, কেমন পার্ক? অনেক ভালো, অনেক সুন্দর পরিবেশ, অনেক শৃঙ্খলা, ফ্যামিলি ভাবে সবাই একসাথে আনন্দ করতে। লাইক দিয়ে দাও বাবা, লাইক দিয়ে দাও, লাইক দিয়ে দাও। কিছু বলবো? আপনার কেমন, কাদের সাথে? অনেক সুন্দর, এখানে বাচ্চা নিয়ে আসছে, খুব ভালো লাগছে। এখানে ওয়েদারটা খুবই সুন্দর লাগছে। ঈদ মোবারক। শুনছিলেন একজন আপু বলছিল এবং ঈদের শুভেচ্ছাও জানিয়ে দিল। এবং আপনারা জানেন যে আজ ঈদের পঞ্চম দিন, সেই ঈদের পঞ্চম দিনে এসেও কিভাবে তা আনন্দ করছে এবং সেই সাথে পরিবার পরিজন নিয়ে আসার মতো একটি পরিবেশ তারা জানাচ্ছে। তো এই কেরানীগঞ্জে ঢাকার খুব অদূরে, ঢাকার খুব নিকটেই কিন্তু এই পার্কটি, যেটা হয়তো অনেকেরই অজানা এবং অনেকেই হয়তো আগে থেকে জানতো না, কিন্তু ঢাকার নিকটবর্তী স্থান হিসেবে যারা আমরা দর্শনার্থীদের সাথে কথা যখন বলেছি তারা জানিয়েছেন যে পরিবার নিয়ে কিংবা বন্ধু বান্ধবের সাথে এই পার্কটি আনন্দঘন মুহূর্ত কাটানোর জন্য অত্যন্ত দারুণ। এবং সেই সাথে ঈদ কিংবা যে কোনো ছুটির সময় যদি কেউ সুইমিং পুলে আসতে চায় কিংবা বাচ্চাদের নিয়ে কোনো বিনোদন পার্কে ভ্রমণ করতে চায়, তাহলে এই পার্কে আসার মতো বলে জানিয়েছেন। সেই সাথে আপনারাও দেখছেন যে এই পার্কে 3টি যে ওয়াটার পার্ক, সেই ওয়াটার পার্কে জাস্ট এই সুইমিং পুলটি না, এছাড়াও পাশে আরও 2টি সুইমিং পুল আছে, যেখানে স্লাইড কেটেও নামা যায় পানিতে কিংবা আরও ধরনের। তো এই ছিল আমার কাছে যে আনোয়ার সিটি ওয়াটার পার্ক। সেই আনোয়ার সিটি ওয়াটার পার্ক থেকে সর্বশেষ সংবাদ আমরা চলে যাব কক্সবাজারের আব্দুর রহমানের কাছে। আব্দুর রহমান, সেখানকার পরিবেশ কেমন?
ধন্যবাদ মোহনা। যেমনটি জানাচ্ছিলেন, কক্সবাজারে আজকে সকাল থেকে রোদ বৃষ্টির খেলাই চলছিল এবং আজকে এই ঈদের পঞ্চম দিন কক্সবাজারের লাখো পর্যটকে মুখরিত কক্সবাজার সমুদ্র সৈকত। কক্সবাজারের সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, কখনো রোদ ছিল, কিন্তু এই গরম এবং বৃষ্টির মাঝেও কিন্তু পর্যটকরা সমুদ্রের তাদের আনন্দ বিনোদে কোনো কমতি ছিল না। তারা তাদের পরিবার পরিজন নিয়ে যেই আনন্দটুকু করার জন্য কক্সবাজারে এসেছেন, তারা অনেক ভোগান্তি গাড়িতে ক্লান্তির পর কক্সবাজারে এসেই সমুদ্রে দৌড় দেওয়ার জন্য সবাই রেডি থাকে, কিন্তু তাদের কষ্টের কোনো শেষ ছিল না। যেহেতু কক্সবাজারের হোটেল ধারণ ক্ষমতা ছিল 1 থেকে 1,20,000, কিন্তু কক্সবাজার লোক এসেছে আমাদের কাছে খবর 3 লাখের উপরে। সেক্ষেত্রে গিয়ে কক্সবাজারের অনেক রুমের দাম বেশি ছিল বলে অভিযোগ রয়েছে। খাবারের নিয়ে সংকট, শহরে তীব্র যানজট, টমটম যে শহরের কক্সবাজারের যে প্রধান সড়কগুলো রয়েছে এখানে টমটম এবং হিমছড়ি, কলাতলি, হিমছড়ি, মেরিন ড্রাইভ রোডও প্রচণ্ড যানজট বলে আমাদেরকে জানিয়েছে। তারপরেও কক্সবাজারের পর্যটন ব্যবসায়ীরা এবার আশা করতেছেন তারা কক্সবাজারের যেহেতু টানা দীর্ঘদিন পর 10 দিনে টানা ছুটি রয়েছে, 14 তারিখ পর্যন্ত পর্যটকের ঢল থাকবে এবং গত পরশুদিন 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আজকে এবং কক্সবাজারে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে নাই এবং কক্সবাজারের যেই জেলা প্রশাসন, পুলিশ সার্বিক বিষয়ে তারা সবসময় নজরদারি রাখতেছেন। তারপরেও পর্যটকদের অভিযোগ ছিল যে কক্সবাজারে যে বিভিন্ন ধরনের রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছেন এবং স্টেক হোল্ডার রয়েছেন, তারা যদি তাদের রাজনীতির অংশকে পর্যটনের অংশ মনে করে এবং তাদের পর্যটনের উন্নয়ন হলে যে তাদের রাজনীতি উন্নয়ন হবে এবং কক্সবাজারে যারা বিভিন্ন রাজনৈতিক দলভিত্তি তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। অন্যান্য জেলার চেয়ে কক্সবাজার যেহেতু ভিন্ন একটি জেলা, যেহেতু পর্যটন, এখানে রোহিঙ্গা রয়েছে, কক্সবাজারের দীর্ঘতম সমুদ্র সৈকত রয়েছে এবং কক্সবাজারের অপার সৌন্দর্য, এখানকে লবণ উৎপাদন হয়, শুটকি উৎপাদন হয়, এগুলোকে যদি ব্র্যান্ডিং করতে হয় তাহলে কক্সবাজারের যারা মানুষ অধিবাসী রয়েছে তারা পর্যটক বান্ধব হতে হবে এবং পর্যটকদের জন্য তারা যদি আন্তরিক হয় তাহলে পর্যটক সেবার মান বাড়বে এবং পর্যটনের উন্নয়ন হবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এটাই ছিল সর্বশেষ। আপনাকে ধন্যবাদ আব্দুর রহমান। দর্শক, এতক্ষণ যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মোহনা এবং আব্দুর রহমান। পদ্মা সেতু এলাকায় ভাঙন ঠেকাতে অবৈধ ড্রেজার বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। তিনি বলেন, অবৈধ ড্রেজার জব্দ করার পাশাপাশি মালিকদের আইনের আওতায় আনা হবে। আর প্রাথমিকভাবে ভাঙন ঠেকানোর পাশাপাশি দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের কথা জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন। বুধবার দুপুরে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু রক্ষা বাঁধের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে এসব কথা জানান তারা। ড্রেজারগুলোকে আটকাতে হবে, ড্রেজারগুলোকে দখল করে নিতে হবে, ইম্পাউন্ড করতে হবে এবং সেগুলোকে ইম্পাউন্ড করে এইসব মালিকদের বিরুদ্ধে মামলা দিতে হবে এবং এইটা যদি বন্ধ না করা যায় তাহলে আমরা এখানে ইন্টারভেনশন করে এই সমস্যার সমাধান হবে। আরও কোনো জায়গায় যেটা আছে ওনারা দেখবেন, পানি উন্নয়ন বোর্ডের লোক আছেন, ব্রিজ অথরিটির লোকজন দেখে যত দ্রুত সম্ভব যদি আমাদের কাছে ফিজিবিলিটি টেকনিক্যাল ডিজাইনগুলো দেয় আমরা তাড়াতাড়ি সম্ভব এটা সমস্যার সমাধান করব। দর্শক, লন্ডনের রয়্যাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা, সরাসরি চলে যাচ্ছে সেখানে। So we have to try them. So this is another agenda for us. Number 3 is the election. So this we are talking about the election. So these 3 is our responsibility. So I'll come on to the trials of people involved in a moment, but I just want to stay for just one moment on this question of the Charter, because critics of what you're doing would say, look, you're ruling out lots of political parties, anyone who doesn't agree with this Charter, for example, the Awami League. So you're not really giving people a choice, that this is not a democratic process. This is a very nice, wrapped up in lots of words about consensus. This is an authoritarian step for Bangladesh to take. Yeah. Well, there's a debate about that too. I mean, the debate is Awami League a political party? If they can kill young people on the street just like that, make people disappear just like that, steal money just like that, would you still call it a political party? So that's a debate. This is not a judgment. The issue came on the 5th of August. The former Prime Minister fled the country. So people were celebrating in the whole country. Finally, we are free. So we thought this ends on the 5th of August after departure of Prime Minister, former Prime Minister.
For us, chapter is closed. This part is over. Now it's a country without them. But those who fled, for them it didn't end. They continued the same thing, in absentia, doing it from another country, exciting people. They're fighting on the street. None of this is the 10th month now. None of that party has ever expressed this remorse. Sorry, our fault. Somebody's ordered. Somebody got killed. I'm not responsible for it. I feel terrible that I have to be part of that. None of them. So we are in a, for them it continues. So for us it is ended. So we don't feel safe there on the street demonstrating. They're threatening the people who are already the leaders of this uprising. So safety of the country, safety of the politics of the country, the nation has decided that for the time being, the activities of Awami League will be suspended for the time being. That's all we have done. We have not banned Awami League, we have not done anything. Until the trial is over, that's all. The trial of those people? All the people who will found guilty. So let me ask you then about that. Sheikh Hasina is obviously under the care of India, now in a secure house there, which she fled to. Will come on to relations with India as a result. But if I said to you, why not leave the question of the trial to the next elected government? What would you say? Why is this interim government going to deal with it? I didn't decide it. We are given this task by the people who invited us to take the responsibility, 3 tasks. And we accepted those 3 tasks. We are just going through that. Let me just ask you one other thing on this particular. দর্শক, লন্ডনের রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা। এতক্ষণ ছিলাম সেখানে। মাংস চুরির অপবাদ দিয়ে কুষ্টিয়ায় রিনা খাতুন নামের এক নারীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। এ সময় ভুক্তভোগী ওই নারীকে গাছের সাথে বেঁধে চালানো হয় অমানবিক নির্যাতন, কেটে দেয়া হয় মাথার চুলও, ভাঙচুর ও লুটপাট করে বাড়িতে ঝুলিয়ে দেয়া হয় তালা। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা জুড়ে শুরু হয় আলোচনা সমালোচনার ঝড়। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। এভাবেই গত সোমবার রাতে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মির্জাপুর গ্রামে এক মধ্যবয়সী নারীকে মাংস চুরির অপবাদ দিয়ে করা হয় অমানবিক নির্যাতন। শিলাইদহের ইউপি সদস্য শাহ আলমের নির্দেশে প্রতিবেশী রিপন আলী, স্ত্রী মুক্তি খাতুন, কাশেম আলী সহ স্থানীয় বেশ কয়েকজন মিলে ওই নারীকে গাছের সাথে বেঁধে চালায় অমানবিক নির্যাতন। এ সময় কেটে দেওয়া হয় মাথার চুল, ভাঙচুর ও লুটপাট করে বাড়িতে ঝুলিয়ে দেওয়া হয় তালাও। ভুক্তভোগী এখন কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। আমার নির্যাতন করছে, আমার তামান পিঠ কাটে দিয়েছে, আমার চুল কাটে দিয়েছে, আমার হাত মাথ কাটে দিয়েছে, আমার পাও কাটে দিয়েছে। এমন নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা জুড়ে শুরু হয় আলোচনা সমালোচনার ঝড়। চুরির অপবাদে আসলে যে মহিলাকে যেভাবে নির্যাতন করা হয়েছে, চুল কেটে দেওয়া হয়েছে, আসলে এটা কখনো ঠিক না, এটা অন্যায়। যে অপরাধী হবে তার জন্য দেশে আইন আছে, আইনি পদক্ষেপের মাধ্যমে সেটা যা হবে মেনে নেওয়া যায়। অভিযুক্তদের দাবি, ইউপি সদস্য শাহ আলমের নির্দেশে গাছের সাথে বেঁধে রাখলেও কোনো নির্যাতন করেননি তারা। তবে এ বিষয়ে কিছুই জানেন না বলে সবকিছু অস্বীকার করছেন মেম্বার শাহ আলম। আমি যা দেখি কি ওই ফ্রিজ খুলিয়া ওই গোস্ত এরকম আটাআটি কথা। আমি চাষি আপনার ঘরে কেন? সেখন বলতেছে যে আপনার ফ্রিজে দেখি আমার ফ্রিজে বরফ জমে নাই, আপনার ফ্রিজে দেখি বরফ জমেছে নাকি। আমি চেক করার পর আমার টান দিছি, তখন 3 টুকরা গোস্ত আপনার যেখানে দাঁড়ায় আছেন ওই পার কাছে পড়েছে। পড়ার পরে যাহা তাকে আমি পাজা করে ধরিয়া আমি এই গাছের সাথে মটকায় বাঁধিছি। মেম্বারের হুকুম পাইছি, সে চুরি করছে, ধরা পড়ছে, তখন চুরি করছে, তোমরা বিচার করো। আমি আসি তো যেহেতু। এটা আমি জানি না, না এসব ব্যাপারে আমি কিছুই জানি না। মাথার চুল কাটার বিষয়েও আমি ওই সময় আমার নখদর্পণে ছিল না। পুলিশ বলছে নির্যাতনের সাথে জড়িত 3 জনকে গ্রেপ্তার করেছেন তারা। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। ওই ভিকটিম বাদী হয়ে মামলা করছেন এবং আসামি 3 জন অ্যারেস্ট আছে। ওরা আসছিল, ওরা আপোষ করার জন্য আসছিল যে যাতে আসামি করে না পাঠায়, বা ওরা ভাবছিল যে মীমাংসা করে নেওয়ার জন্য। নির্যাতনের ঘটনায় ভুক্তভোগী ওই নারী 7 জনকে এজাহার নামীয় আসামি করে মামলা করেছে কুমারখালী থানায়। এতে আরও অজ্ঞাত আসামি করা হয়েছে 5 থেকে 7 জনকে। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।